হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সাম্প্রতিক সময়ে রিসেন্টলি যে ইমিগ্রেশন বিলটি পাস হয়ে গেল, যেটা কার্যত লয় পরিণত হয়েছে। এই নতুন লয়ের কারণে কানাডাতে অবস্থানরত এবং কানাডার বাইরে যারা অবস্থান করতেছেন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে সবার মধ্যে একটা ভয় কাজ করতেছে, একটা ভীতি কাজ করতেছে যে তার অ্যাপ্লিকেশনটা নতুন লয়ের কারণে প্রভাবিত হবে কিনা, তিনি ক্ষতিগ্রস্ত হবেন কিনা, তার ভিসাটা ক্যান্সেল হবে কিনা। ইভেন যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন, সেটা ইনসাইড কানাডাতে থাকুন বা আউটসাইড কানাডাতে থাকুন, বর্তমান যে বিল সি-12 যে পাওয়ার, তারা ভিসা ক্যান্সেল করে দিতে পারে, ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিতে পারে, স্টাডি পারমিট ক্যান্সেল করে দিতে পারে, অ্যাসাইলেম কেস ক্যান্সেল করে দিতে পারে। তো যার কারণে একটা অস্পষ্ট ভয় কাজ করতেছে অনেকের মাঝেই, এবং বাস্তবিক অর্থেই অনেকগুলো ভয়ের কারণ শুরু হয়ে গেছে, কারণ এই লয়ের একটা প্রভাব অলরেডি কার্যকর করা শুরু হয়ে গেছে, বিশেষ করে অ্যাসাইলাম ক্লেম যারা করেছেন তাদের জন্যে। আর রিসেন্টলি আপনারা দেখেছিলেন যে BC-12 আপনার হাউস অফ কমন্সে হাউস অফ সিনেটে তিনবার করে এটা, তিনবার 6বার কিন্তু এটা পাস হয়েছে। তো প্রথম যখন এটা প্রস্তাবনা আকারে আসে, তখন কিন্তু এটা নিয়ে একটা কানাঘোষা ছিল যে BC-12 যদি পাস হয় তাহলে ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক পিপল রয়েছে যারা ফ্রড ডকুমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করেছে, ভিসা নিয়ে আসে। তারা বিশেষ করে 2022-23 সালে ব্যাপক একটা সংখ্যা কানাডাতে গেছে, তারা পরবর্তীতে অ্যাসাইলাম কেস করেছে। তো এই ব্যক্তিরা যে আসলো এখানে, তাদের ডকুমেন্টে ডিসক্রিপেন্সি খুঁজে পেয়েছে, গণহারে তাদেরকে ক্যান্সেল করা হবে, তাদের ভিসা ব্যান করে দেওয়া হবে। এই ধরনের অনেক কথা অনেক রিনাউন্ড RCC কনসালটেন্টরা বলেছেন। তো এই ভয়টা কি আসলে চলে গেছে, নাকি এটা এখনও সম্ভাবনা রয়েছে? সব কিছু মিলে মূলত আজকের আলোচনাটি আমাদের দ্বিতীয় আলোচনা এই বিলটি পাস হওয়ার পরে। আমরা আগে শুরুতে একটা কথা বলেছি, অনেকে এই আলোচনাটি শুনেছেন, আজকের আলোচনাটিও শুনবেন এবং আপনাদেরকে অনেকগুলো বিষয় আমরা বুঝিয়ে দিব। আশা করি আমাদের সাথে থাকবেন। হাউ কানাডা উইল হ্যান্ডেল গ্রুপস অফ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস উইথ নিউ BC-12 পাওয়ার্স। তো BC-12 পাওয়ার্স এটা ইমিগ্রেশনের সাথে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করেই মূলত এটিকে লয়ে পরিণত করা হয়েছে। সুতরাং এটা নিয়ে অবশ্যই অনেক টেনশনের বিষয় থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। Canada's new immigration law gives the government broad authority to cancel, suspend or change immigration documents and applications in bulk. তো হিউজ অ্যামাউন্টে অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল করার পাওয়ার রয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হাতে। হাউ দ্যাট বিল C-12 has received royal assent, Immigration, Refugee and Citizenship Canada has laid out how these powers will work in practice and what safeguards are in place. তো এই পাওয়ারগুলো কীভাবে কাজে লাগাবে সেটার একটা গাইডলাইন আমরা দেখব এখন। Here is what you need to know about the new tools, how the government will use them, and how you will find out if they affect you. What the government can do now. তো এই যে নতুন আইন বা ল চালু হলো, এই লয়ের মাধ্যমে প্রকৃতপক্ষে গভর্নমেন্ট কি করতে পারে এবং কি করতে পারে না। তো আমরা কি করতে পারি সেটা আগে দেখতে পাচ্ছি এখানে। Under C-12, the governor in council can issue orders that apply to large group of immigration documents and applications at once. This include the power to cancel, suspend or change immigration documents such as work permit, study permit, temporary resident visa and permanent resident visa. তো এখানে বুঝতে পারতেছেন যে BC-12 এর অধীনে গভর্নমেন্ট অনেক কিছু ক্যান্সেল করতে পারে, সাসপেন্ড করতে পারে, চেঞ্জ করতে পারে ইমিগ্রেশন ডকুমেন্ট। বিশেষ করে এখানে আপনার ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, ইভেন পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, তারাও এখানে অ্যাফেক্টেড হতে পারে। এই পাওয়ার কিন্তু গভর্নমেন্টের আছে। ক্যান্সেল অর সাসপেন্ড দি প্রসেসিং অফ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস। তারপরে হচ্ছে পজ দি ইনটেক অফ নিউ অ্যাপ্লিকেশনস ইন্টারলি। তো দেখা গেলো যে একটা নতুন অ্যাপ্লিকেশন ক্যাটাগরি চালু রয়েছে, তো কথার কথা ধরুন যে একটা পাইলট প্রোগ্রাম রয়েছে, এই পাইলট প্রোগ্রাম হয়তো কানাডা সবগুলো প্রভিন্স জুড়ে রয়েছে, পুরো প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিতে পারে। These tools are not limited to individual cases. They can target entire categories of documents applications at once, but only to addresses matters of public interest, specifically fraud, public health or safety risks, administrative errors and or national security. এখানে একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে যে গভর্নমেন্ট ইচ্ছা করলো আর এই ধরনের ক্যান্সেলেশনে যাবে তা কিন্তু না। এখানে জনস্বার্থে যেটা প্রয়োজন হবে সেটাই তারা করবে। যখন যেটা প্রয়োজন, কানাডার স্বার্থে, জনস্বার্থে যেটা প্রয়োজন হবে সেটা তারা করতে পারবে, সেই পাওয়ার দেওয়া হয়েছে। হোয়াট দিস পাওয়ার্স ক্যান নট ডু, কি তারা করতে পারবে না। দি নিউ অথরিটিস হ্যাভ লিমিটস
They cannot be used to grant, change, or revoke a person's immigration status, such as permanent or temporary resident status. In other words, the government can cancel a document like work permit, but these specific tools cannot be used to strip someone of their status as a permanent or temporary resident. এখানে কথা ক্লিয়ার, সেটা হলো যে গভর্নমেন্ট এটা কোনো ইন্ডিভিজুয়াল বা একদমই পার্সন টু পার্সন করবে না, এটা করবে হচ্ছে একটা বাল্ক অ্যামাউন্টের ব্যক্তিদের জন্য। যেমন যদি যে BC-12 নিয়ে যে ইন্ডিয়ানদের জন্য যে একটা কথা উঠেছিল যে প্রচুর পরিমাণে ফ্রড ডকুমেন্ট দিয়ে তারা গিয়েছে, তো এখানে শুধু একক কোনো ইন্ডিয়ান ব্যক্তির জন্য না, ওই গ্রুপে যতজন ব্যক্তি গেছে তাদের সবার ব্যাপারে একটা ইনকোয়ারি হতে পারে। সেই ক্ষেত্রে ব্যাপক হারে তখন রিফিউজাল আসবে, কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির অধীনে না। মানে এই নিয়মটা কার্যকরী হলে এটা সবার জন্যে জাস্টিফাই করা হবে, বাট শুধু একজন ব্যক্তির জন্য জাস্টিফিকেশন রুলস জারি করা হবে না। হাউ ডিসিশনস আর মেড ইচ টাইম the government want to use these powers, it must follow a multi-step approval process. No single person can make the decision alone. তো শুধু গভর্নর জেনারেল বা গভর্নর কাউন্সিল এটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, সেগুলো সব কিছু মিলিয়ে এগুলো করতে হবে। দি BC-12 ডিসিশন মেকিং প্রসেস ম্যানেজিং ইমিগ্রেশন ডকুমেন্টস, এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এই যে এখানে যে টেবিলটা সুন্দর করে দেখানো হয়েছে আপনাদেরকে, তিনটা স্টেপ আমরা দেখিয়েছি এখানে আপনাদেরকে ইমেজ আকারে শো করা হয়েছে। স্টেপ 1 মিনিস্টেরিয়াল প্রপোজাল, স্টেপ 2 ক্যাবিনেট রিভিউ, স্টেপ 3 হচ্ছে গভর্নর ইন কাউন্সিল অ্যাপ্রুভাল। তো কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে সেটা যদি ক্যান্সেল করতে হয়, বাতিল করতে হয়, তাহলে প্রথমেই সেটা নিয়ে একটা মিনিস্টেরিয়াল প্রপোজাল আসবে, তারপরে সেটা ক্যাবিনেটে রিভিউ করা হবে, সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্টগুলোকে যাচাই করা হবে, তারপরে এটাকে এই আগের দুইটা যদি ঠিকঠাক থাকে তখন এটাকে গভর্নর ইন কাউন্সিলের অ্যাপ্রুভাল লাগবে, দেন এটা বাস্তবে রূপ নিবে। স্টেপ 1টা আপনি আরও ক্লিয়ার হবেন এটার মাধ্যমে। দি মিনিস্টার proposes an action. The Minister of Immigration puts forward a proposed order based on information they have received. If the order affects people who are already in Canada, the Minister of Public Safety must also agree to it. তো মিনিস্টার অফ পাবলিক সেফটিকেও এখানে এগ্রি হতে হবে, কার সাথে? ইমিগ্রেশন মিনিস্টারের সাথে। যদি তারা ইনসাইড কানাডাতে থাকে তাহলে সেক্ষেত্রে এটা এভাবে আসবে। 2 নম্বর ইস্যু হলো ক্যাবিনেট রিভিউজ দি প্রপোজাল। দি ফুল ক্যাবিনেট, দি গ্রুপ অফ ফেডারেল মিনিস্টার্স chosen by the prime minister, reviews the proposed order. The cabinet considers broader impacts including social and economic effects and provides advice. This is a collective decision, not an individual one. 3 নম্বর স্টেপ যেটা, দি গভর্নর ইন কাউন্সিল অ্যাপ্রুভস দি অর্ডার। দি গভর্নর জেনারেল অ্যাক্টিং অন দি অ্যাডভাইস অফ cabinet formally approves the decision through an order in council, a legal document that allows the government to carry out the order. এই তিনটি স্টেপে মূলত এই ক্যান্সেলেশনগুলো কার্যকর হবে, ক্যান্সেল হোক বা পরিবর্তন হোক যেটাই হোক না কেন। How the public is informed. The government has committed to transparency measures for this new powers. তো এই যে 3 স্টেপে যে কাজগুলো হবে, এগুলো আবার গ্যাজেট আকারে কানাডা পাবলিশ করবে। কানাডার যে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনগুলো পাবলিশ হয় ঠিক সেভাবে এটা করা হবে। তো হোয়াট দিস মিনস ফর ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্য এটা কি করা হবে? These new powers don't change how you apply for immigration documents or how IRCC process routine applications. Your current application, work permit or study permit is not affected unless the government issues a specific order under the circumstances described above. However, C-12 does mean the governor can now act quickly to cancel or suspend documents and applications in bulk if it identifies fraud, public safety risks, or a national security concern. If an order is issued that affects your documents, it will be published in the Canada Gazette. তো এই হলো অবস্থা। কানাডা বর্ডার ওয়ার্ক পারমিট অ্যাক্সেস ফর ইনএলিজিবল অ্যাসাইলাম ক্লেমেন্টস। তো এখন যেহেতু অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে, এই অ্যাকশনের কারণে অনেকেই ইনএলিজিবল হয়ে যাচ্ছেন। ইনএলিজিবল বা যারা অ্যাসাইলাম কেসের জন্য অযোগ্য হয়ে যাচ্ছেন, এই ব্যক্তিদেরকে সেফটির জন্য একটা টেম্পোরারি মেজার গ্রহণ করেছে কানাডা গভর্নমেন্ট, সেটা অলরেডি কার্যকর হয়েছে। সেটা নিয়ে মূলত হাউ ডাজ দি টেম্পোরারি পাবলিক পলিসি হেল্প অ্যাসাইলাম ক্লেমেন্টস, এখানে একটা আলোচনা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে কারা এটাতে আবেদন করতে পারবেন এই সেফটির জন্য, বা এখানে আপনাদের কাউকে এলিজিবল করা হলে তারা সেফগার্ডের জন্য এখানে আবেদন করতে পারবেন। হ্যাভ মেড এ রিফিউজি ক্লেম দ্যাট ওয়াজ ফাউন্ড ইনএলিজিবল ফর ফেডারেল ফর রেফারাল টু দি RPD আন্ডার দি লিস্টেড অ্যাবভ provisions of the Immigration and Refugee Protection Act, not be barred
from applying for protection under section 112 and have submitted a work permit applications or already hold a ওয়ার্ক পারমিট। তো এই ক্যাটাগরির ব্যক্তিরা এখানে আবেদনগুলো করতে পারবেন। তো এই হলো অবস্থা। অ্যাবাউট BC12 আরও মেনশন করা হয়েছে। কানাডা ইজ নাও মাস ক্যান্সেলিং অ্যাসাইলাম ক্লেমেন্টস আন্ডার নিউ ল। তো অ্যাসাইলাম কেস যারা করেছেন তাদের অনেকেরই ক্যান্সেল করা হচ্ছে। এখানে একটা তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, এস্টিমেটেড ক্লেমস নাও ইনএলিজিবল আন্ডার 1 year রুল। 1 year রুলের কারণে এখানে 19,000 ব্যক্তি এখানে ইনএলিজিবলের মধ্যে রয়েছেন। IRB ফাইলস এক্সপেক্টেড টু বি রিট্রাক্টিভলি টার্মিনেটেড 9,000। পার্সেন্টেজ অফ রিসেন্ট ক্লেমেন্টস ডিসকোয়ালিফাইড 37% ব্যক্তিরা ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে। অ্যাসাইলাম ক্লেমস বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 2024 পর্যন্ত 20,245। শেয়ার অফ অল ক্লেমস ফ্রম স্টুডেন্ট 17%। হিস্টোরিক্যাল PRRA অ্যাকসেপ্টেন্স রেট 3 থেকে 5%। তারপরে হিস্টোরিক্যাল IRB হিয়ারিং অ্যাকসেপ্টেন্স রেট 60%। টাইম ফ্রম রয়্যাল অ্যাসেন্ট টু ফার্স্ট RFL লেটার্স 2 থেকে 3 দিন। তো এটা হচ্ছে একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে প্রাপ্ত। সামারি অফ কমপ্লিট লিগাল পাথওয়েজ ফর অ্যাফেক্টেড অ্যাপ্লিকেন্টস, যারা এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যে কাজগুলো করতে পারেন। রেসপন্ড টু RFL এর এখানে একটা রেসপন্স করতে পারেন। চ্যালেঞ্জ দি RCC ইনএলিজিবিলিটি ফাইন্ডিং উইথ এভিডেন্স, 7 থেকে 30 দিনের মধ্যে এটা করতে হবে। তারপরে হচ্ছে PRRA পেপার বেস রিস্ক অ্যাসেসমেন্ট বিফোর রিমুভাল অ্যাভেলেবল হোয়েন CBSA স্টার্ট রিমুভাল প্রসেস। তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ এখানে রয়েছে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট অ্যাপ্লিকেশন। তো এখানে অনেকেই ক্ষতিগ্রস্তরা তারা যদি প্রকৃতপক্ষে প্রমাণ করতে পারেন যে অ্যাকচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন গ্রাউন্ড রয়েছে, তাহলে তারা এখানে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে PR বা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য এখানে আবেদন করতে পারবেন। ক্যান ফাইল এনি টাইম 12 month এনি টাইম এখানে আবেদন করা যাবে। ফেডারেল কোর্ট জুডিশিয়াল রিভিউ চ্যালেঞ্জ দি লিগ্যালিটি অফ দি রিফিউজাল ডিসিশন। আপনি যদি মনে করেন যে আপনার ব্যাপারে যে ডিসিশন দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে হয়নি, তখন আপনি ফেডারেল কোর্টে এটা আবেদন করতে পারেন। 15 দিনের মধ্যে, রিফিউজালের 15 দিনের মধ্যে করতে হবে। তারপরে হচ্ছে ট্রানজিশন টু টেম্পোরারি স্ট্যাটাস, মেইনটেইন লফুল স্ট্যাটাস ভিয়া ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ভিজিটর রেকর্ড বিফোর কারেন্ট স্ট্যাটাস এক্সপায়ার্স। তারপরে হচ্ছে রেফারাল টু রিমুভাল অর্ডার, ডিলে ডিপোর্টেশন হোয়াইল লিগাল প্রসিডিং আর পেন্ডিং। এই অবস্থা আজকে আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। বর্তমান কনসার্ন বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে তথ্য শেয়ার করলাম। আশা করছি অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।